নীলা তৈরি হচ্ছে ভার্সিটির উদ্দেশ্যে। আজ সে ভার্সিটিতে যাবে, তাই সকালে উঠেই নাস্তা তৈরি করছে। নাস্তা খেয়ে রেডি হয়েছে যাওয়ার জন্য। সাদা আর নীলের মিশ্রণে একটা থ্রি পিস পরেছে। চুল ভেজা আছে বিধায় চুলগুলো খুলে দিয়েছে। হাঁটুর নিচ অবধি চুলের দৈর্ঘ্যতা। বেশ গুছিয়ে আজ রেডি হয়েছে। ওর জীবনে হয়তো এত সুন্দরভাবে কখনোই রেডি হয়নি। সবসময় যেমন তেমনভাবেই থেকেছে, কিন্তু আজ অসম্ভব সুন্দর লাগছে তাকে। সে নিজেই মুগ্ধ। আজ সে বুঝতে পারছে কালো মানেই নিকৃষ্ট না, আর সেও ফেলনা না। নীলা তৈরি হয়ে বের হয়ে গেল। ফ্লাইটের বাইরে গিয়ে সে মেন গেটে তালা দিল। হঠাৎই পিছন থেকে রং ডেকে উঠল। আরে নীলা আপুই, তুমি কোথায় যাচ্ছ এত মিষ্টি করে সেজে? নীলা পিছে ঘুরে দেখে রং আর তার ভাই বন্য দাঁড়িয়ে আছে। বন্য রঙের কথাই নীলাকে খেয়াল করে তাকিয়ে দেখে আজ নীলাম্বরীর ভিন্ন রূপ। কি অসাধারণ লাগছে মেয়েটাকে। বন্যের মাও দরজায় দাঁড়িয়েছিল। সে মুচকি হেসে নীলাকে বলল, কোথায় যাও মা? এতদিন তো কোথাও যেতে দেখলাম না। নীলা হেসে বলল, আসলে আম্মু অনেকদিন ভার্সিটি যাওয়া হয়নি, ভেবেছি আজ থেকে রেগুলার ক্লাস করব। রং উচ্ছ্বাসিত হয়ে বলল, বা আপু, আমিও তো ভার্সিটি যাচ্ছি, চলো না আমাদের সাথে। ভাই আমাদের ভার্সিটি অবধি ড্রপ করবে। নীলা রঙের কথা শুনে বন্যের দিকে একবার তাকালো, তারপর ইতস্তিত স্বরে বলল, না না রং, তোমরা যাও, আমি একাই যেতে পারবো, সমস্যা নেই, ভার্সিটি গিয়ে এক হলেই হবে। এবার বন্যের মা নীলাকে উদ্দেশ্য করে বলল। নীলা ইতস্তিত ফিল করছে, কারণ বন্য একবারও বলছে না। যতই হোক বন্যের সাথেই যাবে, সেই তো নিয়ে যাবে। সে একবার না বললে কেমনে দেখাই। নীলার ইতস্তিতর কারণে বন্য বুঝতে পারে। সে চুপ করে দেখছিল নীলা কি বলে। সে জানে সে নীলাকে না বললে নীলা যাবে না। তাই ছোট্ট একটা শ্বাস ফেলে পকেটে 2 হাত গুজে বন্য নীলাকে বলল, গন্তব্য যেহেতু এক, সেহেতু একসাথে চলাই ভালো। একা যাওয়ার দরকার কি, যেখানে আরেকজন আপনাকে সাথে নিতে চায়। চলুন আমাদের সাথে, আমি আপনাদের ড্রপ করে দিব। নীলার ইতস্ততা কেটে গেল। যার সাথে যাবে সে তো যেতে বলল। নীলা পিছে ঘুরে আরেকবার তালাটা ঠিক দিয়েছে কিনা সেটা দেখে চাবিটা বন্যের মায়ের হাতে দিল। রং নীলার চুলগুলো ধরে অবাক কণ্ঠে বলল, ও মা, মাশাল্লাহ। মামুনি দেখো আপুর চুলগুলো কত সুন্দর, কত লম্বা, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। সবাই তখন নীলার চুলের দিকে নজর দিল। বন্যের মা শারমিন চৌধুরীও মাশাল্লাহ বলে উঠল। বন্য এই চুলের দৈর্ঘ্যতা দেখে মুগ্ধ। এই মেয়ে কত সুন্দর, তবুও মাঝে মাঝে নিজের রূপ নিয়ে হীনমন্যতায় ভোগে। বন্য মনে মনে মাশাল্লাহ উচ্চারণ করল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, এবার যাওয়া যাক। রং আর নীলা মাথা নাড়ানো। বন্যের মাকে আসছি বলেই সবাই লিফটে উঠে গেল। রং আর নীলা দুজনেই গাড়ির পিছনে সিটে বসেছে। আজ নীলাও বেশ কথা বলছে রঙের সাথে। কথায় কথায় হাসিও করছে। রং আর নীলা হাত ধরে হাসি মুখে বলল, আপুই তুমি কত সুন্দর হাসাহাসি করো, হাসলে বেশ সুন্দরও লাগে তোমাকে। গালে কেমন দুটো টোল পড়ে, আমার তোমাকে হেব্বি লাগে। ছেলে হলে বিয়ে করে ফেলতাম। রঙের কথা শেষ হতে হতে গাড়ির ব্রেক কষে বন্য তার কাশি শুরু হয়ে যায়। নীলা তো ঠিক করে হেসে উঠল। সাথে রং ও বন্য কাশি থামিয়ে রংকে চোখ রাঙিয়ে ধমকের সুরে বলল, স্টুপিড মার্কা মেয়ে, কোথায় কি বলা লাগে সেটাও জানে না। রং আর নীলা চুপ হয়ে যায়। বহু কষ্টে হাসি চেপে রাখে। বন্য গাড়ির দরজা খুলে বের হয়। রং অবাক হয়ে বলে, আরে দা ভাই, কোথায় যাও? আর হাসবো না সত্যি, তুমি আমাদের এভাবে মাঝপথে ফেলে যেও না প্লিজ। বন্য বোনের কথায় অবাক হয়ে যায়। একটা ধমক লাগিয়ে বলে, চুপ, তোর সব জায়গায় ড্রামা না করলে হয় না। আমার একটু কাজ আছে, 5 মিনিট, আমি আসছি। বন্য দরজা আটকে রাস্তার ওপাশে কিছু একটা করতে গেল। রং আর নীলা উচ্চস্বরে হেসে ফেলল। দীর্ঘ 10 মিনিট পর বন্য একটা প্যাকেট হাতে নিয়ে ফিরে আসলো। নীলা আরও রং এতক্ষণ মগ্ন ছিল কথায়। বন্য ফিরে আসতে দুজনেই চুপ হলো। বন্য প্যাকেটটা রেখে গাড়ি স্টার্ট দিল। রং কতক্ষণ প্যাকেটটার দিকে
তাকিয়ে ভাইকে প্রশ্ন করলো। তা ভাই কি আনতে গিয়েছিলে? বন্য আমতা আমতা করে বলল। আমার দরকারি কাজের জিনিস, তুই জেনে কি করবি? রং মাথা নাড়িয়ে আবার নীলার দিকে ধ্যান দিল। নীলার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন উদয় হলো। সে তৎক্ষণাৎ রংকে ফিসফিস করে বলল। আচ্ছা, তোমার ভাই কি প্রতিদিন তোমাকে ড্রপ করে দেয়? কোনো কাজ করে না? নীলার প্রশ্নে হো হো করে হেসে উঠল রং। নীলার হাসি শুনে বন্য গাড়ি চালাতে লাগলো। পিছে তাকিয়ে ভ্রুকুচকে বলল। কিরে, আজ তো বাসায় হাঁসের মাংস রান্না করা হয়নি, বা তুইও খাসনি হাঁসের মাংস, তো এমন হা করে হাসছিস কেন? নীলা যেন অথৈ সাগরে পড়ল। এমন বোকামার্কা একটা প্রশ্ন করে অবশ্যই সেই বা কি করবে। তার হঠাৎ জানতে ইচ্ছে করছিল, তাই জিজ্ঞেস করেই ফেলেছে। নীলার ভাবনার মাঝেই রং হেসে বলল। জানিস তা ভাই, আপুই না জানেই না এখনো তোর প্রফেশন কি, তুই কোনো কাজ করিস কিনা সেটা জিজ্ঞেস করছিল। বন্য প্রথমে একটু অবাক হলো, পরে ভাবলো না জানারই কথা। এখন যে জানতে চেয়েছে মেয়েটা, সেটাই তো তার সাত পুরুষের ভাগ্য। রং নীলাকে জড়িয়ে ধরে বলল। আপুই ভাইয়া ডাক্তার। নীলা বেশ অবাক হলো বন্য ডাক্তার শুনে। গাড়ির ভার্সিটির সামনে চলে এসেছে। নীলা আর রং নেমে গিয়েছে। বন্য হঠাৎ করেই নীলাকে ডেকে বলল। নীলা, আপনি দাঁড়ান, একটু কথা আছে। রং নিয়ে ভিতরে যা। নীলা ভ্রুকুচকে দাঁড়িয়ে যায়, আর রঙও মাথা নাড়িয়ে ভিতরে চলে যায়। বন্য তখন এর প্যাকেটটা বের করে নীলার দিকে এগিয়ে দিয়ে বলে। আপনার জন্য নেন। নীলা প্রশ্নোত্তর দৃষ্টিতে তাকালো। বন্য সে দৃষ্টির মানে বুঝতে পেরে বলল। খুলেই দেখেন। নীলা প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল। কত রকমের চুলের ক্লিপ এখানে, হেয়ার স্টিকও আছে। নীলাকে অবাক হতে দেখে বন্য গম্ভীর কণ্ঠে বলল। আপনার চুলগুলো কারো কাছে বিশেষ কিছু, আর বিশেষ জিনিস শুধু বিশেষ মানুষই দেখবে, সবাই না। তাই এগুলো বেঁধে ভিতরে যাবেন। আর এক মুহূর্ত দাঁড়ালো না বন্য, গাড়ি নিয়ে বেরিয়ে গেল। নীলা কতক্ষণ হা হয়ে থেকে মুচকি হাসল। দূর থেকে কেউ একজন এই দৃশ্য দেখে দেয়ালে ঘুষি মারল। নীলা ক্যাম্পাসে ঢুকতেই রং প্রশ্ন করল। আপুই দা ভাই তোমাকে কি বলছে গো? নীলা আমতা আমতা করে বলল। তেমন কিছু না রং, চলো সামনে আগাই। রং আর নীলা হাত ধরে সামনে আগাতেই নীলার বন্ধু বান্ধব ঘিরে ধরল ওদের। সবার সাথে কথা বলল নীলা। নীলার মোট 5 জন বন্ধু, 2 জন মেয়ে আর 3 জন ছেলে। কথাবার্তা এক পর্যায়ে নীলার বন্ধু অহন রংকে দেখিয়ে নীলাকে বলল। রং মাথা তুলে তাকালো। এই ছেলেটা তাকে পিচ্চি বলল কেন? সে কি এত ছোট নাকি? মুখ ফুলিয়ে নীলাকে বলল। আপুই দেখছো আমার পিচ্ছি বলো, তুমি কিছু বলো। নীলা ফিক করে হেসে অহনকে মিছে ধমকে সরে বলল। এই পিচ্চি কি সেই আমার ছোট বোন? একদম পিছে লাগবি না ওর। অহন হেসে বলল। রং মুখ ফুলিয়ে নীলার দিকে তাকিয়ে অভিযোগের সুরে বলল। আপু দেখছো? অহন হেসে বলল। সবাই এবার হেসে দিল, সাথে রঙও। নীলার এই হাসি খুশি চেহারা দেখে ভয়াবহ রাগ হচ্ছে একজনের। আজ বেশ ভালোই আড্ডা দিয়েছে নীলারা, সাথে রঙও ছিল। অহন একটু পরপর রঙকে পিচ্চি বলছে, আর রঙও ফুলিয়ে রেখেছে। আজ শুভ্রমকে দেখেনি নীলা। শুভ্রম তাদের ইকোনমিক্যাল ক্লাস নেই, আজ আসেনি। যাই এক হিসেবে ভালোই হয়েছে, ওদের সামনে পড়লে হয়নি। আজ ক্লাস দেরিতে শুরু হয়েছে সবার, তাই শেষ হয়েছে এই দেরিতে। সবাই বের হয়ে যাচ্ছে। রং আর নীলা বের হবে এমন সময় নীলার ফোন আসে। সে রংকে দেখিয়ে যেতে বলে পিছে পিছে আসছিল। রং ফোন স্ক্রোল করে হাঁটছিল। এমন সময় সে অনুভব করলো তার ওড়না কেউ টেনে ধরেছে। আঁতকে উঠল রং। ওড়নাটা বুকের মাঝখানে শক্ত করে চেপে ধরে পিছু টান দিয়ে তাকায়। তার ক্লাসমেট বদমাস ছেলেটা তার ওড়না চেপে ধরেছে। সে আরও ভয় পেয়ে যায়। এই ছেলেটা প্রায় তার পিছে পড়ে থাকে, অসভ্যতামও করে। আজ তো লিমিট ক্রস করে ফেলেছে। রং শক্ত কণ্ঠে চোখ রাঙিয়ে ছেলেটাকে বলল। ওড়নাটা ছাড়ো, ভদ্রতা বজায় রেখে ভালো ভালো ওড়নাটা ছেড়ে দাও। ছেলেটা ওড়নার মাথায় আর একটু টান দেই। রং ঘেমে গেছে। এই ছেলের অসভ্যতামির সীমা নেই। নীলা আপুটাও সাথে নেই।
সে একা আরও ভয় পেয়ে যায়। চারপাশে ভার্সিটির ছেলে মেয়ে অনেক আছে, কিন্তু কেউই কিছু বলছে না। ছেলেটার সাথে তার বন্ধু বান্ধবও আছে। রং এবার অন্যার মাথাটা ধরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, প্লিজ ওড়নাটা ছাড়ো, অসভ্যতাম করো না। ছেলেটা বেশ মজা পেল, হেসে বলল। রং ভয় পেয়ে যায়। ছেলেটা রঙের ওড়না জোরে টান দিবে এমন সময় পিছু থেকে কেউ একজন এসে ছেলেটার বাহু ধরে ঘুষিয়ে ঠাস করে একটা চড় লাগিয়ে দেয়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। রঙও অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখে নীলা আপু। সে তাড়াতাড়ি নীলার পাশে এসে দাঁড়ায়। কলেজের ঝামেলা হচ্ছে শুনে অহনীরাও ছুটে আসে। এসে নীলা আর রংকে দেখে তাদের কাছে গিয়ে দাঁড়ায়। নীলা চর মারার পর ছেলেটাকে দেখে অবাক হয়ে যায়। রাজ তুমি? হ্যাঁ, রঙের অন্না ধরেই রাজ টেনেছে। দুর্ভাগ্যবশত রাজ, দিয়া আর রং একই ক্লাসের। রাজের প্রথমত চড় খেয়ে বেশ অবাক আর রাগ হয়েছে, আর যখন চড় মারা ব্যক্তিটা নীলা বের হলো তখন দাগ 10 গুণ হলো। রাজ কিছু বলবে তার আগেই দিয়া নীলাকে এক হাতে ধাক্কা দিয়ে বলল, হাউ ডিয়ার ইউ নীলা আপু, তোমার সাহস কি করে হয় রাজকে চর মারার? ইউ থার্ড ক্লাস গার্ল। নীলা দিয়ার আচরণে বেশ অবাক হলো। একটা মেয়ে হয়ে কিনা আরেকটা মেয়েকে অপমান করছে দেখেও কিছু বলছে না। নীলা ঘৃণা আসলো দিয়ার আচরণে। ঠাস করে দিয়াকেও চড় লাগিয়ে দিল। এতক্ষণে কলেজ ক্যাম্পাসে ভিড় জমে গেছে। শুভ্রম কারো মাধ্যমে শুনেছে তার চাচাতো ভাই বোন বেয়াদবি করতে গিয়ে কারো হাতে চড় খেয়েছে, তাই সেও ছুটে এসেছে। কিন্তু সে নীলাকে দেখে অবাক। নীলা রাজের শার্টের কলা ধরে বেশ চিলিয়ে বলল, তুমি মানুষ রাজ? তোমার সাথে তোমার নিজের বোনও তো দাঁড়িয়েছিল এই কাজটা করার আগে নিজের বোনের দিকে তাকাতে। তোমার বোনের সাথে এমন করলে তোমার কেমন লাগতো ভাবতে, তাহলে কখনোই এই কাজটা করার দুঃসাধ্য দেখাতে না। সেই মন ইউ ম্যান। অবশ্য তোমারও দোষ কিসে? তোমার সাথে তোমারই বোন এসব সাপোর্ট করে মেয়ে হয়ে, তুমি তো ছেলেই। তারপর দিয়ার হাত শক্ত করে টেনে মাঝখানে এনে দাঁড় করিয়ে বলল, এই যে তুমি যে মেয়ে হয়েও আরেকটা মেয়েকে সম্মান করেছিলে, এই তোমাকে চিনে রাখলো সবাই। কখনো উপরওয়ালা না করুক তোমার জামাটা কেউ টেনে ধরলেও বাঁচানোর মানুষ পাবে না, কারণ সবাই দেখেছে ভরা ক্যাম্পাসে তুমি এসব টানাটানি নিয়ে মজা করেছো। তার মানে তোমার কাছে এসব বেশ মজার কাজ। তুমি আমাকে থার্ড ক্লাস গার্ল বললে না? আসলে থার্ড ক্লাস গার্ল তো তুমি, থার্ড ক্লাস মাইন্ড তোমার। ছি। রাজ নীলাকে চোখ রাখিয়ে আঙুল দেখিয়ে কিছু বলতে আসবে, এর মাঝেই নীলা রাজের আঙুলটা হাত সহ মোচড়ে ধরল। রাজ ব্যথায় আহ করে উঠল। শুভ্রম রাজের পাশে এসে দাঁড়ালো, কিন্তু কিছু বলার ভাষা পাচ্ছে না। কি বা বলবে? তার ভাই বোন যা লজ্জাজনক কাজ করেছে সে মুখ দেখাবে কেমনে? আর তার উপরে এই রণচণ্ডী নীলাকে দেখে আরও বিস্ময়ময় হতভাগ হয়ে গেছে। বন্য আজ রংকে নিতে এসেছিল, ভেবেছিল নীলার সান্নিধ্য পাওয়া যাবে, কিন্তু কলেজ ক্যাম্পাসে ঝামেলা হচ্ছে দেখে ছুটে এসে দেখে তারাই বোন। প্রেয়সীকে নিয়েই ঝামেলা চলছে। সে এগিয়ে এসে রংকে জড়িয়ে ধরে। শুভ্রম নীলাকে উদ্দেশ্য করে মাথা নিচু করে বলে, ওদের হয়ে আমি ক্ষমা চাচ্ছি নীলাম্বরী, ওদের যথাসাধ্য শাস্তি আমি দেব, তুমি রাজের হাতটা ছেড়ে দাও। নীলার রাজের হাতটা দ্বিগুণ শক্ত করে মুচড়ে ধরে। শুভ্রমের দিকে রক্তলাল চোখে তাকিয়ে বেশ জোরে বলল, নারীর শরীর ছুঁতে বেশ মজা লাগে তাই না রাজ? তোমার ঘরেও তো নারী আছে, সেটা ভুলে গেলে হবে? তোমার থেকে উৎসাহিত হয়ে কোনো কুলাঙ্গার যদি তোমার ঘরের নারীকেই ছুঁয়ে দেয়, ভালো লাগবে তো? পুরুষ মানুষ যদি নারীর শরীর ছোঁয়ার আগে নারীর মন একবার ছুঁয়ে দেখত, তাহলে তারা বুঝতো পৃথিবীতে নারীর শরীরের চেয়েও কোমল কিছু আছে। একবার মনটাই না হয় ছুঁয়ে দেখো রাজ। কথাগুলো বলে রাজের হাতটা ঝাড়া মেরে ফেলে দিল নীলা। ততক্ষণ রঙের কাছ থেকে সবটা শুনে বন্য রেগে অগ্নি শর্মা ছুটে এসে রাজের কলার ধরে এলোপাতারি মাইর দেওয়া শুরু করলো। নীলা তাড়াতাড়ি বন্যকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হচ্ছে না। নীলার বন্ধুরাও রঙের পাশে এসে দাঁড়ালো। অহন রঙের মাথায় হাত বুলিয়ে বলল, এই সংস্পর্শে রঙের খারাপ অনুভব হয় না, বরং ভরসা জাগে। নীলা বনের হাতটা টেনে দূরে সরানোর চেষ্টা করছে,
কিন্তু কোনো লাভ হচ্ছে না দেখে বর্ণের সামনে গিয়ে দুই বাহু ধরে চিল্লিয়ে বলল, বর্ণ স্টপ, স্টপ নাও বর্ণ, হি ইজ মাই কাজিন বর্ণ, প্লিজ স্টপ। বর্ণ থেমে যায়। এই নোংরা ছেলেটা নীলার কাজিন শুনে থমকে যায় বর্ণ। কাজিন হয়েছে তো কি হয়েছে, এই জন্য কি সে তার বোনের অসভ্যতামি করা জানোয়ারকে ছেড়ে দিবে? অনেক রাগ থাকলেও বর্ণ আর হাত তুলে না রাজের উপর। নীলার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করে রাজের দিকে তাকিয়ে বলল, মনে করিস না তোকে আমি ছেড়ে দিয়েছি। তো সবটুকু ক্যারিয়ার যদি না ধুলোয় মিশাতে পারছি তাহলে বলিস। বর্ণ তার বোনের হাতটা টেনে হনহন করে নিয়ে চলে গেল। নীলাকে একবারও বলল না, নীলাও কিছু মনে করে না। তবে কষ্ট হয় বর্ণ তাকে ভুল বুঝেছে বলে। শুভ্রম সবাইকে ভিড় ছাড়তে বলে, সবাই চলে যায়। রাজ আর দিয়াকে গাড়িতে করে বাড়ি পাঠায়। এখন কেবল নীলা, তার বন্ধুবান্ধব আর শুভ্রম দাঁড়িয়ে আছে। শুভ্রম নীলার দিকে এগিয়ে এসে বলল, সরি নীলাম্বরী, ওদের তরফ থেকে আমি সরি। ওরা এমন করবে ভাবতে পারিনি। নীলা নিজের ব্যাগটা শক্ত করে ধরে শক্ত কণ্ঠে বলল, ভাবতে না পারার মতন তো কিছু না এটা। দিন দিন যে ওরা বকে যাচ্ছে সেটা সবাই বুঝে, একমাত্র আপনার পরিবারের মানুষ ছাড়া। এখনো সময় আছে, হাল শক্ত করে ধরে রাখুন। শুভ্রম আরও কিছু বলতো, কিন্তু নিরম্বলি গট গট গায়ে চলে গেল। হতাশার শ্বাস ছেড়ে শুভ্রম অন্যদিকে বেশ রেগে গাড়ি চালাচ্ছে বর্ণ। সে আজ নীলাম্বরীর সাথে বেশ খারাপ আচরণ করে ফেলেছে। রং সবটা খুলে বলার পর অপরাধ বোধে কুকড়ে খাচ্ছে তাকে। বাসায় গিয়ে ক্ষমা চাইতে হবে। মেয়েটা তার বোনের জন্য ভরা ক্যাম্পাসে প্রতিবাদ করলো, আর সে কিনা রাত 8টা। নীলা বাসায় ফিরেছে 1 ঘন্টা আগে। কোনো মতে বর্ণের মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে ফ্ল্যাটে এসে দরজা আটকে দেই। বর্ণ তাকে ফ্ল্যাটে ঢোকার সময় দেখে বেশ কয়েকবার পিছু ডাকে। সে না শোনার ভান করে দরজা আটকে দেয়। বাসায় এসে নীলা লম্বা একটা শাওয়ার নিল, তারপর চুল আঁচড়ে খাবার খেয়ে বিছানায় গিয়ে বসলো। আজ বেশ ক্লান্ত লাগছে তার। হঠাৎ কলিং বেলের আওয়াজ চমকে ওঠে নীলা। পরক্ষণেই ওই ফ্ল্যাট থেকে কেউ এসেছে ভেবে শ্বাস ফেলে। অনবরত কলিং বেলের আওয়াজে টিকতে না পেরে উঠে দাঁড়ায় সে। রাজ্যর ক্লান্তি নিয়ে দরজা খুলতেই কিছু বুঝে ওঠার আগেই সশব্দে চড় পড়ে তার গালে। নীলা চড় মারা ব্যক্তিটার দিকে তাকিয়ে বিস্ময়কর হতভাগ। তার খালামণি তাকে চড় মেরেছে, এতে কোনো খোঁজ খবর নেই। হঠাৎ করে এসেই চড় মেরে দিল কেন, কারণ ছাড়াই। নীলা এবার ভালো করে লক্ষ্য করলো, শুধু খালামণি না, খালামণির সাথে রাজ, দিয়া, ওদের মা, মৌ আপু, সোহা সবাই এসেছে। এদের সবার মাঝে শুধু মৌ আপুর চোখটা টলমল ভাব। নীলার জন্য খারাপ লাগা কাজ করছে, আর বাকি সবার চোখে অগ্নি বর্ষণ হচ্ছে। নীলা বর্ণের ফ্লাইটের দিকে তাকিয়ে দেখলো বর্ণের পুরো পরিবার রুমের বাইরে এসে দাঁড়িয়ে আছে। শুধু নীলা না, তারাও অবাক বুঝাই যাচ্ছে। নীলা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, খালামণি, এসব আচরণের মানে কি? রেহেনা বেগম ক্ষুধার্ত বাঘের ন্যায় ঝাঁপিয়ে পড়ল নীলার উপর। আঙ্গুল উঁচিয়ে চিল্লিয়ে বলল, তুই না এত ভালো, তোর বাবা না তোরে নিয়ে এত গর্ব করে, সেই তুই কিভাবে ছেলে ঘুরিয়ে আবার সে ছেলেকে দিয়ে আমার দেবরের ছেলেকে মার খাওয়াস? তোর বাবার নীতি কথা এখন কই রে? মেয়ে যে ছেলে ঘুরাচ্ছে সেটা কি সে দেখে না এবার? খালার এমন ধরনের কথায় নীলার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছে। খালা যে উল্টাপাল্টা বুঝে এখানে এসেছে সেটা বোঝাই যাচ্ছে। বর্ণের পরিবারও ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, হয়তো তাদের কাছেও কিছু বোধগম্য হচ্ছে না। নীলা পরিস্থিতি স্বাভাবিক করতে তার খালামণিকে বলল, ভেতরে আসো খালামণি, তারপর সব খুলে বলছি। বাইরে সিনক্রেট করো না। এবার সোহা তেতে এগিয়ে এসে নীলাকে চড় মারার জন্য হাত উঠালো। নীলা হাতটা ধরে ফেলে। এতক্ষণ সবটা মুখ বুজে সহ্য করেছে, ভেবেছিল সবটা ধীরে সুস্থে বুঝবে, কিন্তু এরা তো লিমিট ক্রস করছে। নীলার সোহার হাতটা ঝাড়া দিয়ে কর্ষণ গলায় বলল, তুমি ভুল করবেন না সোহা আপু, এটা সরকারি গাল বা যে খুশি, এটা সরকারি গাল না যে যে খুশি এসে চর মেরে যাবেন। বড় বলে ছেড়ে দেব তেমনটা না,
যদি ভুল আমার হতো এমন হাজারটা চর খেতাম, কিন্তু বিনা দোষে একটা টোকা যে দিতে আসবে, তার হাত মুচড়ে ভেঙে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না। এই কথাগুলো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো খালার বাড়ি সবার উপর। সোহা ফুলে উঠে বলল, দেখেছো মা, এই মেয়ে কত নিমক হারাম, এত না বোনের মেয়ের প্রতি টান। দেখছো তার আচরণ, একে তো ভুল করেছে, তার উপর কেমন বড় গলা, বড়দের সম্মান দেওয়া লেশ মাত্র নেই ওর মাঝে। রেহানা বেগমও রেগে উঠে বলল, একদমই ঠিক সোহা, এই মেয়েকে দেখে আমি অবাক হচ্ছি। এতদিন আমার বাড়িতে থেকে আমারই নুন খেয়ে বেইমানি করছে, এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই এর মাঝে। তোর বাবা না এত বড় বড় কথা বললো সেদিন, আমরা নাকি আমাদের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারিনি। তা তোর বাবা তোকে কি শিক্ষা দিল রে নীলু? সামান্য কৃতজ্ঞতা বোধও নেই তোর মাঝে, যাদের নুন খেলি তাদের পিছনেই ছবল। বন্য এতক্ষণ দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করছিল। ভেবেছিল সে কিছু বললে হয়তো জিনিসটা খারাপ দিকেই যাবে, কিন্তু এখন না বললে নাই হবে। বন্য এগিয়ে এসে ওদের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, আমার মনে হয় পারিবারিক সমস্যার রুমে গিয়ে মেটানো ভালো। আর এক্স্যাক্টলি আপনারা যেটাকে ইস্যু করে এখানে এসেছেন সেটা পুরো ঘটনা না। সেই পুরো ঘটনা না জেনে এত রিয়্যাক্ট করছেন। পুরোটা জানলে লজ্জায় মুখ লুকানোর জায়গাও পাবেন না। রেহেনা বেগম বন্যের দিকে তাকিয়ে বলল, তুমি কে সব বলার? হ্যাঁ, পিছন থেকে দিয়া বলে উঠল, এটা তোমাদের কালাপরের হিরো, এই হিরোকে দিয়েই রাজকে মার খাইয়েছে তোমাদের নীলু। দিয়া বলার ভঙ্গিতে ঘৃণা লেগে উঠল বন্যের। এতটুকু মেয়ের কথাবার্তার ধরন কি বিশ্রী। বন্য দিয়াকে কিছু বলতে যাবে, তখনই রাজের মা ছিছি করে উঠে বলল, নীলা, এই তোমার বাবার শিক্ষা? মেয়ের নাগরির সাথেই বাসা ঠিক করে এমন একা মেয়েকে রেখে গেছে। ছি ছি, এই জন্যই বুঝি আমাদের বাসা ভালো লাগেনি। তা ছিল তো এতদিন ওই বাসায়, লজ্জা লাগলো না ওই বাসার ছেলেকে এভাবে সবার সামনে মারতে? নীলার যেন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। তার শিক্ষা, রূপ সবকিছু নিয়ে বলেছে, তা না হয় মেনে নিবে, তাই বলে চরিত্র নিয়ে এসব কথা বলবে? নীলার ঘৃণিত দৃষ্টিতে রাজের মায়ের দিকে তাকিয়ে বলল, আপনাদের বাড়িতে খেয়েছি থেকেছি বলে সেই কৃতজ্ঞতা বোধ থেকে এখনো আপনাদের এসব জঘন্য কথা শুনে যাচ্ছি। আর আমার বাবার শিক্ষায় বড় হয়েছি বলেই এখনো আপনারা এসব বলেও অক্ষত আছেন। আর বারবার বলছেন যে আপনাদের বাড়িতে থেকেছি, আপনাদেরটা খেয়েছি, সেই ভুলটা একটু শুধরে নেন। আপনাদের বাড়িতে থাকা খাওয়ার খরচ হিসাবে আমার বাবা বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট প্রতি মাসে আপনাদের দিত, সেই সূত্রে আমি আমার বাবার টাকায় খেয়েছি, আপনাদেরটা না। রেহেনা বেগম যেন বেশ অপমান লাগলো। টাকার কথাটা সোহা তাচ্ছিল্য স্বরে বলল। নীলা দুহাত বুকের মাঝে গুজে হেসে বলল, হ্যাঁ সোহা আপু, আমি বাপের টাকায় ফুটানি দেখাচ্ছি? কি বলেন তো, আমার বাপের টাকায় কিন্তু আপনার মতন এসব বেলেল্লা একটা মেয়েকে শ্বশুরবাড়ির ভাত খাওয়াতে পেরেছে। টাকার জন্য শ্বশুরবাড়ির লোক লাথি মেরে বের করে দিয়েছিল আপনাকে, তখন আমার বাপই আপনাকে ওই বাড়ির ভাত খাওয়ার ব্যবস্থা করেছে। ভুলে গেলেন সেই কথা? কৃতজ্ঞতা বোধ তো আপনারও নেই। নীলার কথাতে আচ্ছা জুতোর বাড়ি পড়েছে ওদের গালে। নীলা স্বাভাবিক হয়ে তার খালামুনিকে বলল, খালামুনি, আমার মনে হয় তোমরা পুরো একটা ভুল কাহিনীর উপর ভিত্তি করে এখানে আমাকে অপমান করতে এসেছো। ভেতরে এসে ঠান্ডা মাথায় কথা বলো। রেহেনা বেগম এবার বেশ জোর নীলাকে ধাক্কা লাগিয়ে দিল, যার ফলস্বরূপ নীলা লোহার গেটের সামনে বাড়ি খেয়ে মাথা ফেটে রক্ত ঝরা শুরু করলো। বন্য তাড়াতাড়ি ছুটে আসলো, সাথে মা আর ফুপুও। মৌ এতক্ষণ চুপ থাকলেও আর পারল না। সোহাকে টেনে সরিয়ে ভিতরে গিয়ে নীলাকে ধরল। নীলা ততক্ষণে বেশ রক্ত বের হয়ে গেছে। খালামুনির আচরণ বাহ্যিক যতটা না আঘাত করেছে, তার থেকে বেশি আঘাত করেছে ভেতরটা। বন্যের মা ফুপু মৌ নীলাকে ধরে নিয়ে সোফায় বসালো। ততক্ষণে শক্ত একটা পুরুষ নালীলা কণ্ঠে শোনা গেল। সে পুরুষ বলছে, ছি মা, তোমরা কতটা নিচে নেমেছ যে বাড়ি বয়ে এসে একটা মেয়েকে মারতে তোমাদের হাত কাঁপলো না? সবাই ফিরে তাকালো সেই দিকে। শুভ্রম ততক্ষণে নীলার ড্রয়িং রুমে হাজির হলো। শুভ্রমের পিছে পিছ রোহানা বেগম, সোহানা সহ সবাই আসলো। শুভ্রম এগিয়ে এসে নীলার মাথা ধরতে নিলে বন্য আটকে দেয়। শুভ্রম হাতটা সরিয়ে আনে। রোহানা বেগম বুঝতে পারেনি এমন কিছু হয়ে যাবে। সে এমন ব্যথা পাওয়ার জন্য
ধাক্কা দেয়নি। শুভ্রম তার মাকে উদ্দেশ্য করে বলল, তুমি তোমার দেবরের ছেলেমেয়ের কথা শুনেই একটা মেয়েকে মারতে চলে আসলে। আদৌ ওরা কতটুকু সত্যি বলেছে তা যাচাই বাছাই করে নিতে। সত্যিটা জানলে মুখ লুকানোর জায়গা তো পাবে না আম্মু। এবার বলো তো, রাজ আর দিয়া ঠিক কী বলেছে তোমাদের? ফার্স্ট টু লাস্ট সবটা বলো। রোহানা বেগম এখন মনে হচ্ছে সে নিশ্চয়ই ভুল বুঝে এসেছে এখানে। তাকে সত্যিটা বলা হয়নি। রেহানা বেগম কিছু বলছে না দেখে মই এগিয়ে এসে বলল, আমি বলছি ভাইয়া ওরা কি বলেছে। ওরা যখন বাসায় ফিরেছে ওদের এমন রক্তাক্ত অবস্থা দেখে সবাই জিজ্ঞেস করছিল এমন কি করে হলো। তখন দিয়া বলল রাজ নাকি একটা মেয়েকে পছন্দ করে, তাই সে প্রপোজ করেছিল। কিন্তু তখন নাকি নীলা এসে রাজকে চড় মেরে, সাথে দিয়াকেও। তারপর নীলার প্রেমিককে ফোন করে এনে নাকি মার খাইয়েছে। আমার তখনই মনে হয়েছে ওরা সব মিথ্যে বলেছে। কিন্তু ততক্ষণে চাচিমণি খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে মাকে। তারপর মা রেগে বের হয়ে আসে সাথে সবাই। আর নীলাদের নতুন বাড়ির ঠিকানা তো আমরা জানতাম না, সেটা দিয়া বলেছে। শুভ্রম দিয়ার দিকে ঘুরে গভীর কণ্ঠে বলল, ঠিকানা কই পেয়েছিস দিয়া? ভালোই ভালোই বল। শুভ্রমের এমন কণ্ঠ শুনে গুটিয়ে যায় দিয়া। কাপা কাপা স্বরে বলল, আমি ভার্সিটি থেকে বের হওয়ার সময় আমার এক ফ্রেন্ডকে বলেছিলাম নীলাপুর পিছিয়ে এসে যেন ঠিকানা জেনে যায়। শুভ্রম টিকতে না পেরে ঠাস করে চড় লাগায় দিয়ার গালে, চিলিয়ে বলে, ভার্সিটির কথাটা মিথ্যা কেন বললি? বল ইডিয়েট। শুভ্রমের চিৎকার কেঁপে উঠল পুরো ঘর। শুভ্রম তার মায়ের দিকে তাকিয়ে বলল, মিথ্যাটা শুনে তো অনেক কাণ্ড করলে, আবার সত্যিটা শুনো। তোমাদের আদরের দুলাল ভার্সিটির ক্যাম্পাসে মেয়েটার ওড়না টেনে ধরেছিল। মেয়েটা ছাড়তে বলায় সে আরও জোরে টেনে ধরে, আর তখনই নীলা চর মারে। আর মেয়েটার ভাই হয়ে ওনার রিয়েক্ট করাটা কি স্বাভাবিক ছিল না? আর তোমরা চি। সবার যেন লজ্জা করছে। রেহানা বেগম কি বলবেন বুঝতে পারছে না। নীলার দিকে তাকিয়ে আসতে নিলেই বন্য হাত দিয়ে থামিয়ে শক্ত কণ্ঠে বলল, এবার তো সবটা জেনেছেন, এবার চলে যান এখান থেকে, আর কোনো নাটক করা ছাড়াই, প্লিজ। রেহানা বেগম কিছু বলতে যাবে, তার আগেই নীলা ব্যথাতুর নয়নে শুভ্রমের দিকে তাকিয়ে বলল, আপনি আজ আমার অনেক সাহায্য করেছেন, আমি কৃতজ্ঞ। আর একটা সাহায্য করুন প্লিজ, ওনাদের নিয়ে চলে যান। আমি জুতা মেরে গরুদানের মতো কিছু চাচ্ছি না এখানে, প্লিজ। শুভ্রম ধমক দিয়ে সবাইকে বের করে দিল। মৌ থাকতে চাইলেও নীলা তাকে পাঠিয়ে দিল। শুভ্রম বন্যের বাহুতে হাত দিয়ে বলল, টেক কেয়ার। বলে চলে গেল। এত বড় একটা ঘটনা নীলার বাবাকে না জানালে হবে না ভেবে বন্যের মা আজিজুর রহমানকে কল লাগালো। রঙও বন্যের ছোট ভাইকে কল দিয়ে বাসায় আনালো। নীলার মাথা থেকে রক্ত ঝরছে এখনো। কাউকেই সে ধরতে দিচ্ছে না। বন্য ডাক্তার হয়েও ধরতে পারছে না, কারণ নীলা তার সাথে কোনো রকমের কথা বলছে না। বন্যের খারাপ লাগছে। তার বোনকে বাঁচাতে মেয়েটা কত কি সহ্য করলো, আর সে কিনা মেয়েটাকে ভুল বুঝলো। আজিজুর রহমান বন্যের মায়ের থেকে সবটা শুনে স্তব্ধ হয়ে যায়। মেয়ের হাতে ফোন দিতে বলে কিন্তু নীলা কোনো হেলদোল দেখায় না, নিস্তব্ধ হয়ে বসে থাকে। বন্যের মা নীলাকে ফোন হাতে দিতে বললেও সে কথা কান দেয় না। আজিজুর রহমান বুঝে মেয়ের মনের অবস্থা, বন্যের মাকে বলে লাউড স্পিকার দিতে। সে ফোন লাউড স্পিকারে দিয়ে আজিজুর রহমান বলা শুরু করেন, আম্মু তুমি কথা বলবে না বাবার সাথে? বাবাকে এবারের মতো ক্ষমা করে দাও না মা। বাবা তোমায় বাঁচতে পারেনি, তাই বাবা তোমায় বাঁচাতে পারেনি, তাই বলে বাবাকে এত বড় শাস্তি দিবে মা? নীলা কিছু বলে না, কিন্তু এতক্ষণ সে কোনো কান্না করলেও এখন ভেঙে পড়ে, কেঁদে দেয়। আজিজুর রহমান মেয়ের কান্নার শব্দ শুনতে পায়, বুকটা তার ফেটে যাচ্ছে। বন্য এতক্ষণ চুপ ছিল, কিন্তু নীলার কান্না দেখে আর ঠিক থাকতে পারল না। সে নীলার পাশে গিয়ে নীলার বাহু শক্ত করে ধরে। নীলা সরে যেতে চাইলেও বন্য গভীর কণ্ঠে বলে, প্লিজ নীলাম্বরী, ডোন্ট ক্রাই। নীলাম্বরী সরে না, তবে চুপ হয়ে কেঁদে যায়। আজিজুর রহমান মেয়েটাকে স্থানান্তর স্বরে বলে, মা খেতো না প্লিজ, আমরা এখনই রওনা দিচ্ছি, বোর্ডে দেখি পৌঁছে যাব। খেতো না কেমন? ওরা যা করেছে তার শাস্তি দিব আমি ওদের। তুমি ব্যাঙ্গে পড়ে না, খুব বেশি বেঁধে পেয়েছো না মা? নীলা কাপা কাপা কণ্ঠে বলল, বাবা ভাজ্যিক ব্যথাটা কিছুই না,
ভেতরে আমার রক্তক্ষরণ হচ্ছে। এ শহর ভালো না বাবা, এ মানুষগুলো ভালো না। যতবারই উঠে দাঁড়াতে চেয়েছি ততবারই আপন মানুষগুলোই ভেঙে দিয়েছে আমায় বাবা। আমার যে বেঁচে থাকা দুঃসাধ্য হয়ে যাচ্ছে। উপস্থিত সবাই নীলার কথাই নির্বাক হয়ে যায়। একটা মেয়ের মন ভাঙা কি আর্তনাদ। আজিজুর রহমানও থমকে দেয়। সত্যি আপন মানুষগুলোই মেয়েটাকে শাস্তি দিল না। সে নিজেকে শক্ত করে বলল, এরকম বলো না আম্মা। যারা তোমার কষ্ট দেয় তারা কখনই তোমার আপন না মা। আর যারা আপন না তাদের আচরণ জীবন প্রভাব পড়তে দিও না। নীলা চোখের জল মুছে কতক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা আমি থাকতে চাই না এ শহরে। আমি অন্য কোথাও যেতে চাই, যেখানে কেউ থাকবে না এমন। আমি শান্তি চাই বাবা। নীলার কথায় বুক মোচড় দিয়ে উঠে বর্ণের। সে নীলাকে কিছু বলতে যাবে তখনই নীলা উঠে চলে গেল, গিয়ে দরজা আটকে দেয়। বর্ণের কলেজায় মোচড় দিয়ে ওঠে, দৌড়ে গিয়ে দরজা ধাক্কাতে শুরু করলো। আজিজুর রহমান বর্ণকে ফোনটা দিতে বললেন। বর্ণের মা বর্ণের কাছে ফোনটা ধরতেই বর্ণ বলে উঠল, সরি স্যার, আপনার কথা আমি রাখতে পারিনি। আপনার আমানত রেখে যাওয়ার মর্যাদা রাখতে পারিনি। আজিজুর রহমান হাজারো কষ্টের মাঝে মুচকি হাসলেন। তার মেয়ে এ শহরের খারাপ মানুষগুলোকেই দেখে চলে যেতে চাইল। একবার যদি এই ছেলেটাকে খুঁটিয়ে দেখত তাহলে এ শহর থেকে যাওয়ার ইচ্ছে দ্বিগুণ হতো। আজিজুর রহমান মুচকি হেসে বলল, মাই সান, কখনো কখনো এমন পরিস্থিতি আসে আমাদের জীবনে যখন আমরা চেয়েও অনেক কিছু করতে পারি না, তখন কোনোভাবে নিজেকে ব্লেম দেওয়া উচিত না। তুমি এই পরিস্থিতির লড়াই করতে চেয়েছো, সেটাই বড় ব্যাপার। বর্ণ ভরসা পেল মানুষটার কথাই। কেমন যেন জাদু জানে মানুষটা। সব খারাপ লাগা এক নিমিষেই উধাও করে দেয়। হঠাৎ করেই বর্ণের নীলার দরজা আটকানোর কথা মনে পড়ল। তড়িঘড়ি করেই সে বলল, স্যার, নীলাম্বরী তো রুমে গিয়ে দরজা আটকে দিয়েছে। আজিজুর রহমান স্থানান্তর স্বরে বলল, চিন্তা করো না, ও নিজের কিছু করবে না। আসলে ও ঘটনাটি মানতে পারেনি। হঠাৎ কাছের মানুষের এত হিংস্র রূপ হজম করতে সমস্যা হবে। কিন্তু স্যার, ওনার মাথা বেশ খানিকটা কেটেছে, রক্ত বের হচ্ছে এখনো। উনি বের না হলে কিভাবে ব্যথার জায়গায় মেডিসিন লাগাবো? সব ব্যথাকে ওষুধ লাগানো যায় বর্ণ। নীলার ভিতরে রক্তকরণ যতক্ষণ না কমে ততক্ষণ বাইরে এটা নিয়ে ভাববে না। আমরা রওনা দিচ্ছি বোর্ডে, পৌঁছে যাব। তোমরা না হয় তোমাদের ফ্ল্যাটে চলে যাও। আজিজুর রহমান কথাটা বলে সারতই বর্ণের মা মোবাইল নিয়ে নিলেন। বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আমি আমার মেয়ে রেখে কোথায় যাব? এই অন্যায় কথা বলবেন না। আপনারা নিশ্চিন্ত মনে আসুন, আমরা সবাই আছি আপনার মেয়ের কাছে। আজিজুর রহমান আল্লাহ হাফিজ বলে ফোনটা রেখে দিল। আফসানা রহমান ততক্ষণে ব্যাগ গুছিয়ে দাঁড়িয়ে আছে। আজিজুর রহমান ফোনটা কাটতেই তাড়া দিয়ে বলল, কি গো, কি বললো? মেয়েটা কিছু বলেছে তোমায়? আমায় ক্ষমা করো। আজ আমার বাপের বাড়ির লোকজনের জন্য এত হয়রানি মেয়েটার। আমি লজ্জিত। আজিজুর রহমান গভীর কণ্ঠে বলল, ওই মানুষগুলো তোমার কখনই আপন ছিল না, তাই এসব কথা বলো না। আফসানা রহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো তাড়াতাড়ি, মেয়েটা তো একা আছে। আজিজুর রহমান শান্ত স্বরে বললেন, আমার মেয়ে আর একা নেই আফসা, ওর সাথে ওর অদৃশ্য এক পরিবার আছে, তুমি চিন্তা করো না। আগন্তুক কল লাগায়। ফোনের বিপরীতে পাশে মানুষটাকে কল রিসিভ করতেই আগন্তুক বলে উঠল। বিপরীত পাশের মানুষ দীর্ঘশ্বাস ফেলে বলল, সবটা আমি জানি, তবে নীলা যথেষ্ট প্রতিবাদ করেছে, শুনে খুশি হয়েছি। ওর বাইরের ক্ষতর দাগটা রয়ে যাবে, আর কিছু দাগ থেকে যাওয়া ভালো। ওর দাগগুলো ওরে স্মরণ করিয়ে দেবে আপন মানুষদের কাছে। এই দাগগুলোকে ভুল মানুষ হতে সাবধান করিয়ে দেবে। চারদিকে সূর্যের লাল আভা ছড়াচ্ছে। আধা ঘন্টা হলো নীলার পরিবারের সবাই এসেছে। বাবা মাকে দেখে নীলার যতটা না শান্তি মিলেছে, রাহাতকে দেখে তার চেয়ে বেশি অশান্তি হচ্ছে। আসছে পর থেকে নীলা আজিজুর রহমানকে বুকে চুপটো করে শুয়ে আছে, আর ওর চাচা মানে রাহাতের বাবা নীলার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বাবার আসার পরই নীলার মাথায় ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়েছে। আফসানা রহমান ভিতরে ভিতরে বেশ ভেঙে পড়েছে, কিন্তু শক্ত মনে দেখে এখনও কিছু বলছে না। মেয়ের সামনে যেতেও তার লজ্জা বোধ করছে। বর্ণের মা শারমিন চৌধুরী নীলার বাবা মা আসার পর সবার সাথে টুকটাক কথা বলে
নিজের ফ্লাইটে চলে যান নাস্তা বানানোর উদ্দেশ্যে। কাল রাত হতে সবাই না খাওয়া, আর বন্য ঠায় দাঁড়িয়ে আছে। শারমিন চৌধুরী সাহায্য করতে রঙের মা চলে যায়। এখন ড্রয়িং রুমে বন্যের ভাই আর রং উপস্থিত ওদের বাসায়। আফসানা রহমান কতক্ষণ নির্ভীক থেকে তার বড় মেয়েকে ডাক দিলেন। নিরুপমা মায়ের পাশে এসে দাঁড়াতেই আফসানা রহমান শক্ত কণ্ঠে বললেন, আমার ফোনটা দাও তো নিরু। নিরুপমা তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসেন। আজিজুর রহমান প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, এত সকালে কাকে কল দেবে তুমি? আফসানা রহমান রুক্ষ কণ্ঠে বলে, কাকে দিচ্ছি দেখলেই বুঝবে, এখন যা করার আমাকেই করতে হবে। সবাই অবাক দৃষ্টিতে দেখছে আফসানা রহমানের কাণ্ড। ততক্ষণে অপর পাশে থেকে কলটা রিসিভ হয়েছে। ফোনটা ধরতেই আফসানা রহমান গভীর কণ্ঠে বলল, বাহ আপা, আমাদের ঘুম কেড়ে আরামেই তো ঘুমাচ্ছ। রেহানা বেগম এত সকালে বোনের কণ্ঠ পেয়ে হুড়হুড় করে শোয়া থেকে উঠে আসে। আমতা আমতা স্বরে বলে, কি বলছিস আফসু? আফসানা রহমান তাচ্ছিল্য হেসে বলল, কি বলছি ভালো করেই বুঝতে পারছো আপা, তাও নাটক করছো কেন? রেহানা বেগম নিচু স্বরে বলল, কালকের ঘটনার জন্য আমি ক্ষমা চাচ্ছি আফসু। আফসানা রহমান আগের ন্যায় তাচ্ছিল্য হাসিটা বজায় রেখে বললেন, এত জাঁকজমকপূর্ণভাবে কাহিনী করে ক্ষমা চাইলে সবটা শেষ হয়ে যাবে আপা। আমাদেরও জাঁকজমকপূর্ণ কিছু করতে দাও। রেহানা বেগম ভরকে যায় আফসানা রহমানের এমন কথাই। তোতলে বলে, কি বলতে চাইছিস আফসু? আফসানা রহমান তীক্ষ্ণ স্বরে বলল, কি বলতে চাইছি বুঝছো না? আমার মেয়েকে বাড়ি বয়ে এসে মেরে যাওয়ার বিচার চাইছি আমি, আর তোমাদের বিচার অবশ্যই হবে। রেডি হও জেলের ঘানি টানার জন্য। অকারণে পরিবার শুদ্ধ এসে আমার মেয়েকে মারধর করে যাওয়ার শাস্তি আমি আইনিভাবে দিব। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। আফসানা রহমানের এমন রণচণ্ডী রূপ দেখে কেউই কিছু বলার সাহস পাচ্ছে না। নীরবতা ঠেলেই নীলা বলে উঠল, আমি চাচ্ছি না মা এই ব্যাপারটা আরো বড় হোক। নীলার কথাই অবাক হলেন ড্রয়িং রুমের সবাই, শুধু একজন বাদে, সে হলো আজিজুর রহমান। আফসানা বেগম অবাক নয়নে মেয়ের দিকে চেয়ে বললেন, তুমি কি বলছো ভেবে বলছো তো? তোমাকে বাড়ি বয়ে এসে মেরে যাবে আর তুমি তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিবে না? সেটা কেমন কথা হলো নীলু? তুমি তো জানো অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনই সমান অপরাধী, তবু এসব ভিত্তিহীন কথা কেন বলছো? নিরুপমাও মায়ের কথায় সমর্থন করে বোনকে বলল, ঠিকই তো নীলু, সব জায়গায় সবাইকে ভালো মানুষই দেখাতে নেই, আর সব থেকে বড় কথা ওরা ভালো মানুষের যোগ্য না। তুই মায়ের কথায় রাজি হয়ে যাবন, এর একটা শক্ত বিহিত করা প্রয়োজন। নীলা বাবার বুক থেকে মুখ তুলে তাকালো, তারপর কিছু একটা ভেবে রাহাতের দিকে তাকিয়ে শক্ত চোখে তারপর তার বোনের উদ্দেশ্যে বলল, না আপু, সবার সাথে ভালো মানুষই আর দেখাবো না। আমি ভালো করেই জানি কারা ভালো মানুষের যোগ্য আর কারা না। সবার কাজেরই বিচার হবে, তবে অন্য উপায়ে। নীলার কথার ভঙ্গিতে রাহাত ভ্রু কুঁচকে ফেলে, বুঝতে পারে এখানে প্রতিটা কথাই তাকে উদ্দেশ্য করে বলা। আফসানা রহমান বিরক্তিকর প্রকাশ করে বললেন, তোমার কথার আগামাথা বুঝছি না নীলু, ওদের একটা শাস্তি না দিয়ে আমার শান্তি মিলবে না। নীলা মায়ের দিকে তাকালো, তারপর ক্লান্ত স্বরে বলল, আমি যেহেতু এই কথাটা বলেছি সেহেতু একটা কারণ আছে, তাই না আম্মু? আগে আমার কথাটা শোনো। এবার রাহাতের বাবা আমজাদ আলী গভীর কণ্ঠে তার ভাই আজিজুর রহমানকে বললেন। আজিজুর রহমান এবার দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীলু কেন না করছে তা আমি হতে জানি, আর আমার মনে হয় নীলু নাটা যুক্তিযুক্ত। বর্ণের মা ততক্ষণে নাস্তা নিয়ে হাজির। নাস্তার ট্রেটা টেবিলের উপরে রেখে নীলুর মাথায় হাত বুলিয়ে দিল। আজিজুর রহমানকে উদ্দেশ্য করে বললেন, কি বলছেন ভাই সাহেব? ওদের এত তাড়াতাড়ি এত সহজে ছেড়ে দেওয়া উচিত না। আমার মেয়েকে ওরা আঘাত করেছে, ভুলে যাচ্ছেন কেন সেটা? আজিজুর রহমান বিচক্ষণ মানুষ, সে মুচকি হেসে বললেন, ছেড়ে কই দিলাম, ওদের শাস্তি না হয় রিভেঞ্জ অফ নেচারের ভিত্তিতে ছেড়ে দিলাম। বর্ণ এতক্ষণ সবটা চুপ করে শুনছিল, এবার সে শান্ত স্বরে বলল, স্যার
আপনি যেহেতু কিছু বলছেন সে তো একটা কারণ আছে, কিন্তু আমরা সেটা কেউ ধরতে পারছি না। একটু যদি পরিষ্কার করে বলতেন। আইজুর রহমান মাথায় দুলিয়ে বললেন, দেখো, ওরা যা করছে সেটা খুবই বিশ্রী একটা কাহিনী। ওরা হয়তো বলে গেছে আত্মীয়তা, কিন্তু আমাদের সেটা বলে গেলে চলবে না। তুই তো যদি উপরের দিকে মারো তাহলে সেটা নিজের উপরে আসবে। ওদের জেল হাজত নিয়ে কাহিনী হলে সেই কালই আমাদের শরীরে এসে পড়বে। আর সব থেকে বড় কথা, যখন এটা জানাজানি হবে যে একটা মেয়ে আরেকটা মেয়ের জন্য প্রতিবাদ করেছে বলে তার আপন মানুষ তাকে বাড়ি বয়ে এনে মারতে দ্বিধাবোধ করেনি, তখন মানুষ রাস্তায় অন্যায় হলো আর প্রতিবাদ করতে যাবে না। খারাপ প্রভাব পড়বে এটা। উপস্থিত সবাই অবাক হলো। আসলেই তো তারা এভাবে ভেবে দেখেনি। শারমিন চৌধুরী অবাক হয়ে বললেন, আপনি ঠিক বলছেন ভাই সাহেব, আমরা এভাবে ভেবেই দেখিনি। তবে এটার বিচার হবে না? আজিজুর রহমান হেসে বললেন, বিচার হবে না কেন আপা? অবশ্যই বিচার হবে। কিছু বিচার সাথে সাথে করার দরকার নেই, রেখে দিন উপরওয়ালার নামে। মানুষ যা বিচার করুক না কেন সেটাও সামান্য হয়, কিন্তু উপরওয়ালা যদি বিচার করে তাহলে সে বাড়ি পড়ে যায়। তাই এত বড় কাজের বিচার আমি সামান্য মানুষের হাতে দিব না, উপরওয়ালা করবে এ বিচার। এবার সবাই সহমত পোষণ করলো আজিজুর রহমানের কথাই। তার পাশে বেশ অবাকও হলো তার বিচক্ষণতা দেখে। তার কথার ধরন বুঝিয়ে দেয় সবসময় ঝোঁকের বশে সিদ্ধান্ত নেওয়া উচিত না। বর্ণের বাবার মতন মানুষটাকে বচন ভঙ্গিতে মুগ্ধ হলো। সাথে নীলার ভাবনা চিন্তা বর্ণের ভাই নীর বলেই ফেলল। উপস্থিত সবাই হেসে উঠল। তার নীরের কথার সম্মতি দিল। শারমিন চৌধুরী সবার হাতে হাতে একটা করে নাস্তার প্লেট তুলে দিলে নীলার সামনে বসলেন। তারপর একটা নাস্তার প্লেট তুলে নিলেন, রুটি ছিঁড়ে নীলার মুখের সামনে ধরলেন। শারমিন চৌধুরীর কার্যক্রমে উপস্থিত সবাই অবাক, শুধু একজন বাদে। তিনি হলেন আজিজুর রহমান। তার চোখ তৃপ্তিতে ছলছল করছে। আফসানা রহমান কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে নিজের খাবারে মন দিল। নীলা হা হয়ে কতক্ষণ তাকিয়ে তারপর খাবার তুলে নিল। ওদের খাওয়া দাওয়ার মাঝেই প্রকাশ করল রুমে। সবার দরজার দিকেই ভ্রুকুচকে চোখ পড়ল। নীলার খাবারের অটোমেটিক থেমে যায়। শুধু নীলার না, সবারই খাওয়া দাওয়া থেমে যায়। শুভ্রম ধীর পায়ে ভিতরে এসে সালাম দেয়। আজিজুর রহমান ভদ্রভাবে সালামের জবাব দিয়ে সুন্দরভাবে হাসি মুখে বললেন, বসো শুভ্রম। শুভ্রম ব্যস্ত হয়ে বললেও, না আঙ্কেল, বসতে আসিনি। আসলে নীলাকে দেখতে এসেছিলাম। কাল ওরা যা করলো তার জন্য আমি লজ্জিত। ক্ষমা করবেন আঙ্কেল। আজিজুর রহমান হাসি মুখ বজায় রেখেই বললেন, তোমার পরিবার যা করেছে হয়তো সেটা লজ্জিত হওয়ার বিষয়, এতে আমি কিছুই বলবো না। কিন্তু তুমি যদি সময় মতো না আসতে তাহলে আরো বড় কিছু হতো। সেই হিসেবে আমি তোমার কাছে কৃতজ্ঞ। শুভ্রম মাথা নিচু করে বলল, লজ্জা দিবেন না খালু, আমি ভাবতেও পারিনি সবার মানসিকতা এত নিচে নামবে। আফসানা রহমান শক্ত কণ্ঠে বলল, তুমি কি এখন কাটা খায়ে নুনের ছিটা দিতে এসেছো শুভ্রম? শুভ্রম তড়িঘড়ি করে বলল, না খালামণি, কখনই না। আমি নীলাকে দেখতে এসেছিলাম। আফসানা রহমান আর কিছু বললেন না। শুভ্রম নীলার দিকে তাকিয়ে বলল, নীলা, ভালো থেকো, আসছি আমি। শুভ্রম বের হয়ে গেল। শুভ্রমের পিছে গেল বর্ণ। শুভ্রম লিফটে উঠতে যাবে এমন সময় বর্ণ বলে উঠল, ও তো কখনোই নীলা ছিল না, নীলাম্বরী ছিল। তাহলে আজ হঠাৎ নীলা হলো কেন? শুভ্রম তাচ্ছিল্য হেসে বলল, ও তো কখনই আমার ছিল না। নীলাম্বরী থেকে নীলা হওয়ার গল্পটা বেশ ব্যথাতুর। বর্ণ তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনিও তো কখনোই আমার অপরিচিত ছিলেন না, না এত দূরের ছিলেন, তাহলে আজ কেন? শুভ্র তাচ্ছিল্য হাসল। তারপর বলল, স্বার্থপর মানুষরা এমনই হয়, বুঝলেন তো। তাদের সবকিছু প্রয়োজনে পরিবর্তন করে। যেটার ইতি টেনেছি ভিনদেশে, সেটা না হয় আর নাই তুললেন। ভালো থাকবেন আপনার নীলাম্বরীকে নিয়ে। আমি দেখতে এসেছিলাম। শুভ্রম লিফটে উঠে গেল। বর্ণ একটা হতাশার শ্বাস ফেলল। মানুষ কিভাবে এতটা বদলে যায়, চেনা সম্পর্কগুলো কিভাবে অচেনা পরিচয় পায়। দীর্ঘশ্বাস বের হয়ে আসে ভিতর থেকে, সাথে অতীতের কিছু যন্ত্রণা। বিকেলের আজানের ধ্বনিতে মুখরিত চারপাশ। সূর্য অস্তায়নমান। নীলা তার রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে। তার পরিবারের মানুষগুলোর সাথে পরিবারের সবাই বসে আড্ডা দিচ্ছে। বর্ণের বাবাও আজ ফিরেছে। এতদিন শহরের বাইরে ছিল। সবাই নিরুপমা আর রাহাতের বিয়ে নিয়ে কথা বলছে। খুব
খুব সম্ভবত শীঘ্রই বিয়েটা হয়ে যাবে। নীলার এসব শুনতে ভালো লাগছিল না। প্রথমত রাহাত তার প্রথম ভালোবাসা ছিল, দ্বিতীয়ত রাহাত তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আর সব থেকে বড় কথা রাহাত চরিত্রহীন। আর একটা ছেলের সাথে তারই আপন বোনের বিয়ে হচ্ছে, আর সেটাও তাকে মানতে হবে, কারণ তার হাত পা বাঁধা। বিয়েতে কোনো প্রকার বাধা দিলেই সব শেষ হয়ে যাবে। কিন্তু এমন একটা ছেলের সাথে বিয়ে হলে তার বোনের জীবনও শেষ হয়ে যাবে। এতটা চাপ নিতে পারছে না নীলা, তার নিজেকে পাগল পাগল লাগছে। হঠাৎ পিছন থেকে বলে উঠল কেউ, মিস নীলা, এত ছোট মাথায় এত প্রেশার নেওয়া তো উচিত না। যা হচ্ছে হতে দেওয়াই হলো উচিত কাজ। চেনা কণ্ঠে কেউ ফিরে তাকালো। নীলা পিছে ফিরে রাহাতকে দেখে রাগে চোয়াল শক্ত হয়ে যায়, ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। রাহাতের যেন ভালো লাগেনি নীলার আচরণ। সে নীলার কাছে এসে বেশ উচ্চস্বরে বলল, বাহ, আজকাল ভালোই পাখা গজিয়েছে তোর। আমাকে দেখে মুখ ফিরিয়ে নিস। আগে তো আমার পিছেই পড়ে থাকতি রাস্তার মেয়েদের মতন। নীলা যেন রাগে গা কেঁপে উঠল, শক্ত চোখে তাকাই রাহাতের দিকে, তাচ্ছিল্য হেসে বলে, চকচক করলে শোনা হয় না, কথাটা শুনেছেন কখনো? আমি শুনেছি, আর উদাহরণস্বরূপ আপনাকে দেখেছি। তা ছুটেছি কেন বুঝেছেন নিশ্চয়ই? আসলে আমি হীরা ভেবে কাজকে ছুঁয়ে হাত কেটেছি। রাহাতের শরীরে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে। অপমানের শরীরে রিরি করছে। সে হাত দিয়ে শক্ত করে নীলার দু গাল চেপে ধরল, তারপর দাঁত কিরমির করে বলল, বেশ কথা ফুটেছে না? কার আশকারায় এত কথা বলছিস? তোর বাপের আশকারাতে, তাই না? তুই কি চাস ভিডিওটা নেটে ভাইরাল হোক আর তোর শক্ত সামর্থ্য বাপ ভেঙে পড়ুক? যদি তোর বাবার কিছু হয়ে যায় তাহলে ক্ষমা করতে পারবি তো নিজেকে? কমে আসে নীলাম্বরীর তেজ, নিভে আসে তার প্রতিবাদের মনোভাব, ভেঙে যায় তার কঠোরতা। হাঁটু ভেঙে বসে পড়ে রাহাতের সামনে। তার দুনিয়ায় বাঁচতে না হয় এই নিকৃষ্ট মানবতার কাছে নিচু হলো, তাতেও যদি তার বাবার পাহাড়ের সমান উঁচু ব্যক্তিত্ব উঁচু থাকে, তার বোন সসম্মানে বেঁচে থাকে, নীলাকে এতদিন পর আবার ভেঙে দিতে পেরে শান্তি লাগছে রাহাতের। বৈচাষিক হাসি দিয়ে বলল, কিরে, শেষ তেজ হাওয়া ফুস হয়ে গেল? নিজের যোগ্যতাটা কোথায় বুঝতে পারছিস তো? আমার পায়ের নিচে তোর পরিচয়, সেখানেই থাকার চেষ্টা কর, বেশি বার বাড়িস না। নীলা মাথা নিচু করে রাখল। রাহাত শীষ দিতে দিতে বেরিয়ে গেল। দু হাতে মুখ ঢেকে কেঁদে দেয় নীলা। তার বোনের সম্মান, বাবার সম্মান সব বাঁচাতে এসব তাহলে মেনে নিতেই হবে। চারদিকে সন্ধ্যা নেমেছে। নীলার ঠাই বারান্দায় বসে আছে। আধার নেমেছে চারপাশে, সাথে নীলার মন আকাশেও। নীলা উঠে দাঁড়ালো। গোসল করতে হবে, এভাবে বসে থাকলে চলবে না, তাকে কিছু করতে হবে। একটা সাদা রঙের গোল ফাঁক দিয়ে সানগ্লাসে চলে গেল। বেশ খানিকটা সময় নিয়ে আজ গোসল সেরে বের হলো। লম্বা লম্বা চুলগুলো বেয়ে পানি পড়ছে। নীলার আকাশি রঙের ওড়নাটা মাথায় জড়িয়ে নামাজে বসে যায়। এই একটা উপায় আছে তার সব সমস্যার সমাধান হিসেবে। বন্য নীলার মাথায় ক্ষতের অবস্থা দেখার জন্য নীলা রুমে এসেছিল, কিন্তু দরজা দিয়ে সে থেমে যায়। বিবর্ণ নীলাম্বরীর একই শুভ্র রূপ প্রেমিক পুরুষের হার্টবিট মিস করে। শ্বাস নেওয়াটা দুষ্কর হয়ে যায়। মেয়েলি শ্যাম্পু আর সাবানের একটা গন্ধে মিলেমিশে একাকার হয়ে আলাদা একটা জগৎ সৃষ্টি করেছে। বন্য শুষে নিচ্ছে সবটুকু ঘ্রাণ। নীলা নামাজ শেষে উঠে দাঁড়ানোর সময় চোখ গেল দরজার দিকে। বন্য চোখ বন্ধ করে আছে দেখে ভ্রুকুচকে উঠে রমণীর। নীলা ড্রয়িং টেবিলের সামনে গিয়ে শব্দ করে চিরুনি নেই, তারপর চুল আঁচড়ানো শুরু করে। হালকা শব্দে ধ্যান ভাঙে বন্যের। নিজের কাজেই লজ্জা পায় বন্য। তারপর গলা পরিষ্কার করে নীলাকে উদ্দেশ্য করে বলল, আসবো? নীলা গভীর কণ্ঠে বলল, আসুন। বন্য রুমের ভিতরে এসে দাঁড়ায়। কিভাবে কথা শুরু করবে কথা ভেবে পাচ্ছে না সে। বেশ খানিকটা সময় নেওয়ার পর নরম স্বরে বলল, আমাকে ক্ষমা করবেন নীলাম্বরী, গতকাল আপনাকে না নিয়েই ভুল বুঝে চলে এসেছিলাম। রমণী তাকায় না মানুষটার দিকে, নিজের মতন করে চুল আঁকড়েই যায়। বন্য ছোট্ট শ্বাস ফেলে বলল, সরি, আমি আন্তরিকভাবে দুঃখিত।
আর আমার তখনের ওই রাগান্বিত আচরণটাও ভিত্তিহীন। আসলে আপনি তখন ওই লম্পটটাকে কাজিন বলে পরিচয় দেওয়ায় রাগটা আরও বেড়ে গিয়েছিল। নীলা বন্যের মাঝে প্রতিবিম্বের দিকে তাকাই, তারপর কণ্ঠ আগের ন্যায় গভীরভাবে বজায় রেখে বলল, এটা বলতেই এসেছেন? বন্য মাথা তুলে তাকাই রমণীর পানে, তারপর মাথা এদিক ওদিক ঘুরিয়ে বলে, না, আপনার কপালের এখন কি অবস্থা সেটা দেখতে এসেছি। ও, আমার কপাল ঠিকই আছে এখন। বন্য দ্বিমত পোষণ করলো নীলার কথাই, এগিয়ে এসে বলল, আপনি পুরো ব্যান্ডেজটা ভিজিয়ে ফেলেছেন দেখিয়ে, সেটা পাল্টাতে হবে, নাহলে কপালের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। নীলা ততক্ষণ তাচ্ছিল্য হেসে বলল, তাহলে বোধহয় আমার ভাগ্যে ভিজা ব্যান্ডেজ মোড়ানো আছে, তাই ভাগ্য খারাপ যাচ্ছে, তাই না? নীলার কথাই আগামাথা বুঝে না বন্য, কেবল ড্যাব ড্যাব তাকিয়ে আছে নীলার কথাই ঘোরাতে বলে, আচ্ছা তাহলে দেন ব্যান্ডেজটা পাল্টিয়ে। বন্য নীলাকে খাটে বসতে বলে, তারপর সহযত্নে কতটা পরিষ্কার করে নতুন ব্যান্ডেজ করে দেয়। তারপর বন্য উঠে দাঁড়িয়ে বলে, কপালের ভিজে ব্যান্ডেজ খুলে যেহেতু খারাপ হওয়া থেকে বাঁচাতে পেরেছি, এবার না হয় ভাগ্যেরটারও দায়িত্ব নিব। নীলা এবার ড্যাব ড্যাব করে তাকায়। বন্য মুচকি হেসে চলে যেতে নিলেও দরজা অব্দি গিয়ে দাঁড়ায়, তারপর নীলার দিকে তাকিয়ে বলে, শুনেন। নীলা প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকাই, জিজ্ঞেসস্বরে বলে, বলেন। বন্য মুচকি হেসে বলে, শুভ্র আর আকাশি রঙে আপনাকে আমার ঠিক আকাশ আকাশ লাগে। নীলা বন্যের এরূপ কথায় অবাক হয়। অন্য কেউ বললে হয়তো বিরক্ত হতো, কিন্তু বন্যের কথায় বিরক্ত বোধ হচ্ছে না দেখে নিজের আচরণের অবাক হয় নীলা। তারপর থেকে বেশি অবাক হয় ওই দিনের সে মুগ্ধতা হয়েছে ভেবে। বন্য মুচকি হেসে আবার বললে, শুনেন। নীলা অবাক কণ্ঠে বলে, আবার কি বলেন? বন্য হেসে মাথা নাড়িয়ে বলে, আমার আকাশ বেশ পছন্দ। আকাশের দিকে তাকালে মনে হয় সব দুঃখের সমাপ্তি যেন এইখানে। আপনি আমার আকাশ হবেন, বনের বিবর্ণ আকাশ। নীলার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বিস্ময়কর স্বরে বলে, কি বলছেন এসব? বন্য এবার যেতে যেতে বলে, যখন বুঝার হবে তখন আমি না বললেও বুঝবেন। এখন আপাতত ঘর থেকে বের হওয়ার সময়। আপনার চুলগুলো বেঁধে বের হবেন, কারণ আমার আকাশ আমার সম্পত্তি শুধু, আর সবটাই আমার কাছে বিশেষ। বিশেষ জিনিস বিশেষ মানুষকে দেখাতে হয়, সবাইকে না। নীলা বন্যের যাওয়ার পানে তাকিয়ে আনমনেই চুলটা বেঁধে ফেলে। তার এই কাগজের ব্যাখ্যা সেও জানে না, তবে এতটুকু জানে সে কারো আকাশ নীলাম্বরীরা পায়ের নিচে না আকাশ হওয়ার যোগ্যতা রাখে। সন্ধ্যার নাস্তা দিচ্ছে সবাইকে, আড্ডার সাথে নাস্তাও খাচ্ছে সবাই, কিন্তু একজনের নাস্তার দিকে কোনো হুঁশ নেই। সে নীলাম্বরীর দিকে তাকিয়ে আছে মুগ্ধ দৃষ্টিতে। এই প্রথম নীলাম্বরীর উপরে তার মুগ্ধতা কাজ করছে। সে মানুষটা আর কেউ না, রাহাত। নীলাম্বরী যখন সাদা জামার সাথে আকাশি রঙের ওড়না মাথায় জড়িয়ে ড্রয়িং রুমে এসেছিল, ঠিক তখন থেকেই রাহাতের দৃষ্টি সে আটকালো রমণীর দিকে। এখনও দৃষ্টি ফেরানোর ইচ্ছেই যাচ্ছে না। রাহাত মনে মনে নিজেই অবাক হয় নিজের মুগ্ধতা দেখে। তার সাথে এটা ভেবেও অবাক হয় যে সে কখনো নীলার দিকে এমন দৃষ্টিতে তাকায়নি, বা নীলাকে এত গভীরভাবে খেয়াল করেনি। নীলার রূপ নিয়ে এতদিন যা বলতো তা মনের ক্ষোভ থেকে, কিন্তু আসলো নীলা একেবারেই তেমন না। মেয়েটার গায়ের রং বেশ উজ্জ্বল শ্যামলা বর্ণেরও চলে, মুখটা গোলগাল ছোট, বেশ সুন্দর বা মায়াবী বললেও চলে। রাহাত এবার নিরুপমার দিকে তাকাই। বরাবরই সে সৌন্দর্যের পূজারী, সুন্দর মেয়েকেই তার দুর্বলতা, কিন্তু আজ যেন ফর্সা নিরুপমার সৌন্দর্য নীলার সৌন্দর্যের কাছে নগণ্য মনে হচ্ছে। রাহাতের এমন দৃষ্টিতে চোখ নড়ায় না দুজনের, একজনের আরেকজনের ইশারা দিয়ে কিছু একটা বোঝাই। নীলা চা খাচ্ছিল, এর মাঝেই নীর এসে বলল, ছোট আপু, তোমার সাথে আমার একটু দরকারি কথা ছিল। নীলা ভ্রুকুচকে তাকাই, তারপর বলে, জি ভাইয়া বলেন। নীর হেসে বলে, একটা সিক্রেট কথা, তুমি একটু এখানে আসো। নীলা নীরের সাথে ড্রয়িং রুমে থেকে একটু কিনারে গিয়ে দাঁড়ায়। নীর মাথা চুলকায়ে বলে, ছোট আপুই, ভাইয়া তো ঘরে একা আছে, তুমি যদি ভাইয়ার নাস্তাটা আমাদের রুমে দিয়ে আসো ভালো হতো। নীলা কতক্ষণ নীরের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে বলে, ও এই কথা ভাইয়া,
এটা বলার জন্য আড়ালে ডাকলেন? আমি ভাবলাম কি না কি। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। নীর মুচকি হেসে বলল। ছোট আপুই আরেকটা কথা ছিল। নীলা মাথায় ইশারা করে বলল। নীর শান্ত স্বরে বলল, আসলে আমরা আড্ডা দিব কেমন? আসলে আমরা আড্ডা দিব কেমন? তুমিও যাও। নীলা মাথা নাড়িয়ে চলে যায়। নীর কাউকে মাথা দিয়ে ইশারা করে কিছু একটা আশ্বাস দিল। নীলা নাস্তা নিয়ে দাঁড়িয়ে আছে বন্যের রুমের সামনে। ভিতরে থেকে দরজা আটকানো, ফ্লাইটের গেট খোলা ছিল বিধায় চলে আসতে পেরেছে। বন্যের বাসার সবাই তাদের বাসায় আড্ডা দিচ্ছে। নীলার অস্বস্তি বোধ হচ্ছে। নখ দিবে কিনা ভাবতে ভাবতে নখ দিয়েই দিল। ভিতরে থেকে বন্য বলল, ইয়েস, কামিং। নীলা গুটি গুটি পায়ে দরজা ঠেলে ভিতরে ঢুকলো। তার মানে দরজা ভিড়ানো ছিল। বন্য মোটা একটা বই নিয়ে পড়ছে। একবারও মুখ তুলে তাকায়নি, হয়তো বুঝতে পারেনি নীলা এসেছে। নীলা খাবারটা ছোট সেন্টারে টেবিলে রেখে দাঁড়ালো। তারপর ছোট্ট স্বরে বলল, আপনার বিকালের নাস্তা পাঠিয়েছে, খেয়ে নিন। পরিচিত মিষ্টি মেইলি স্বর ভ্রুকুচকে তাকাই বন্য। সামনে তার বিপন্ন নীলাম্বরীকে দেখে আনন্দের মুচকি হাসি দিয়েই বইটা বন্ধ করে বলে, আরে নীলাম্বরী যে, তা কিভাবেই অধমের উপর এত দয়া হলো? তার ঘরে আপনার পদতলি ফেললেন যে? নীলা হালকা হেসে বলল, অধম তো আর নীলাম্বরীকে আমন্ত্রণ জানায়নি আসার জন্য, তাই আসেনি। বন্য মুচকি হাসি দিয়ে নীলাম্বরী যে তাকে স্বাভাবিকভাবে নিচ্ছে সেটাই অনেক। বন্য খাটে থেকে উঠে দাঁড়িয়ে বলল, এই অধম আর পুরো ঘর নীলাম্বরীর চরণতলে রাখলাম। অধমের কি এত সাধ্য আছে যে আমন্ত্রণ করবে নীলাম্বরীকে? সে বরং নিজেকে সমর্পণ করলো তার নীলাম্বরীর কাছে। বন্যের বলার ভঙ্গিতে হেসে দেয় নীলাম্বরী। হাসতে হাসতেই বলে, হয়েছে হয়েছে, আর ঢং করতে হবে না, বসে খাবারটা খান। বন্য মুগ্ধ হয়ে নীলার হাসির দিকে তাকিয়ে আনমনেই বলে, আপনাকে হাসলে কি যে সুন্দর লাগে, তবু আপনি হাসেন না কেন বলুন তো? নীলাম্বরীর হাসি থেমে যায়। মনে পড়ে যায় রাহাতের কথা। তার হাসি তো ওই ছেলেটার মন কেড়ে নিয়েছে। নীলাম্বরীকে হঠাৎ চুপ হতে দেখে বন্য বলে উঠল, কার কথা মনে পড়ে গেল আপনার আবার? নীলা অবাক হয়। তার যে অন্য কারো সাথে কথা মনে পড়ে গেল সেটা বন্য বুঝলো কিভাবে? নীলাকে অবাক হয়েই তাকিয়ে থাকতে দেখে বন্য সোফায় বসতে বসতে বলল, কাউকে ভালোবাসতেন তাই না? বন্যের প্রশ্ন যেন ঘাবড়ে গেল নীলা। লোকটা বুঝলো কিভাবে? কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না যে সে যে বুঝেছে তা ঠিকই। আমতা আমতা করে নীলা বলল, কি বলছেন এসব? আপনাকে বরাবরই আমি সত্যবাদী ভাবি নীলাম্বরী। আশা করি মিথ্যা কিছু আপনার মুখ থেকে শুনবো না। নীলা চুপ হয়ে যায়। এখানে আর মিথ্যা বলার কোনো স্কোপ নেই, বোঝাই যাচ্ছে। নীলা চুপ করে দাঁড়িয়ে আছে। বন্য হা হা করে হেসে ওঠে। নীলা ভ্রুকুচকে তাকায়। নীলা বন্য নীলার দিকে তাকিয়ে হাসতে হাসতেই বলে, আরে এত ঘাবড়ে গেলেন কেন নীলাম্বরী? আই এম জাস্ট জোকিং। নীলাম্বরী স্বস্তি পেল। জোরে একটা শ্বাস ফেলে বলল, বন্য খেতে খেতে বলল, যে ভালোবাসার কথা মাথায় আসলে এক ঝাঁক অস্বস্তি মিলে। আর যাই হোক, সেটা ভালোবাসা না। জানেন তো নীলাম্বরী, মোহ আর ভালোবাসাকে আমরা গুলিয়ে ফেলি। মোহ হলো যা একদিন কেটে যাবে, আর ভালোবাসা হলো যা চিরন্তন। আপনি না থাকলে আপনার ভালোবাসা ঠিকই থেকে যাবে। আপনাকে এসব বলছি যেন আপনি ভালোবাসার মোহ দুটিকে আলাদা করতে পারেন। নীলা যেন এতটুকু কথায় অনেক কিছু জানতে পারলো। মনে মনে প্রশ্ন করলো, তাহলে কি রাহাতের প্রতি যেটা ছিল সেটা ভালোবাসা ছিল না? সকালবেলা আজিজুর রহমান হাঁটতে বের হন। আজ তার সাথে নীলাও বের হয়েছে। বাবার সাথে সময় কাটানোও হয়ে যাবে, সাথে দরকারি কথাও হয়ে যাবে। হাঁটতে হাঁটতে তারা একটা পার্কে এসে বসে। আজিজুর রহমানের পাশে নীলা এসে বসে। তাদের সামনে ছোট্ট একটা মেয়ে, তার মানে হাওয়াই মিঠাই কিনে দেওয়ার বায়না করছে। মা সহযত্নে হওয়ায় মিঠাই কিনে মেয়ের হাতে তুলে দিচ্ছে। নীলার ছোট্টবেলার স্মৃতি মনে পড়ে গেছে। সে হাসি মুখে বাবার দিকে ফিরে দেখে বাবা নেই। অবাক হয়ে এদিক ওদিক তাকাতেই দেখে তার বাবা তার সামনে একটা হাওয়াই মিঠাই ধরে আছে। নীলা হাসি মুখে বাবার থেকে মিঠাইটা নিল। আজিজুর রহমান
মেয়ের পাশে বসে বললেন, পিচ্ছি মেয়েটাকে দেখে আমারও ছোটবেলার নীরু আর নীলুর কথা মনে পড়লো। তারাও কত বায়না করতো। এখন মেয়েরা বড় হয়েছে, বায়না করা ভুলে গেছে। কিন্তু বাবা মা কি আর সন্তানের পছন্দ ভুলে যায়? নীলা হাসে, বাবার হাতটা আলতো করে জড়িয়ে ধরে, তারপর নিবিড় স্বরে বলে, বাবা নিরু আপার বিয়েটা একটু তাড়াতাড়ি দিয়ে ফেলছো না? আইজুর রহমান হাসি মুখে বলে, কেন মা, তোমার এমন কেন মনে হলো? নীলার কথাই ঘুরিয়ে বলে, আসলে বাবা, আমরা তো তোমার দুটো মেয়ে। আমাদের এত তাড়াতাড়ি বিয়ে দিলে তোমরা কার সাথে থাকবে? আইজুর রহমান হাহা করে হেসে ফেললেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, সেই জন্যই তো গড়ের মেয়েকে করে ডাকছে। রাহাতের সাথে বিয়ে হলে নীরু তো গড়েই থাকবে। নীলা আনমনেই বলে ওঠে, বাবা, রাহাত ভাইয়ের সম্পর্কে আর একটু ঘেটে দেখো তো। আইজুর রহমান ভ্রুকুচকে বলে, মা, ও তো আমাদের গড়ের ছেলে, কি আর গড়বে দেখবো। নীলুর ধ্যান ভাঙে। বাবাকে কিভাবে বোঝাবে সে রাহাত যে খারাপ? নীলু কিভাবে ভেবে না পেয়ে উঠে দাঁড়ায়। বাবাকে বলে, বাসায় যাওয়া যাক। আইজুর রহমান মেয়ের কথায় সাই দিয়ে হাঁটতে শুরু করলেন এবং বললেন, মা, একটু গান শুনছ? নীলা মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, কি গান বাবা? আইজুর রহমান হাঁটতে হাঁটতে গান ধরলেন। সময় পেলে সাধন হবে না, দিন থাকতে দিনের সাধন কেন করলে না? সময় গেল সাধন হবে।